আমরা আলোচনা করছিলাম এরই মধ্যে যেহেতু ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধ সেই বিষয়টি নিয়ে ঘুরে ফিরে আসলে সেই আলোচনাগুলোই হতে থাকবে। জিয়াউল কবির সুমন, আপনার মধ্যে প্রশ্ন আছে আমাদের একজন না, অতিথির কাছে। আমাদের দেশের বাইরে বিশেষ করে কুয়েত এবং কাতারে আমাদের যে বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী যারা আছেন তাদের এই মুহূর্তে মানে তাদের অবস্থান বা তাদের ভূমিকাটা কি হবে এই মুহূর্তে? মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর মনিরুল ইসলাম আকন্দ, জি আপনার কাছে প্রশ্নটি। জি। অনেক ধন্যবাদ। আমি একসময় ডাইরেক্টর ওভারসিজ অপারেশনস ছিলাম। আমি বাংলাদেশ সেনাবাহিনীর যেসব সদস্যরা বিভিন্ন জাতিসংঘ মিশন এবং অন্যান্য জায়গায় ডিপ্লয়েড আছে ওইটার কোঅর্ডিনেটর ছিল। সো কুয়েতে আমাদের একটা বড় সংখ্যক সশস্ত্র বাহিনীর সদস্য আছে ওখানে, সাথে বেসামরিক কিছু সদস্য আছে। কাতারও রিসেন্টলি গিয়েছে, এক্সাক্ট সংখ্যাটা এখন কত আমি বলতে পারবো না। সৌদি আরবিয়াতেও আছে। বাট এদের রোলটা ওখানে বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং রোল, মেডিকেল রোল, কমিউনিকেশন, আইটি রিলেটেড রোল, অ্যাডমিনিস্ট্রেশন, ক্যাটারিং টাইপ অফ রোল। এবং ওদের সাথে যে এই তিনটা দেশের সাথে যে আমাদের মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, ওখানে তাদের পক্ষে যুদ্ধ করার কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই। এবং আমি দেখেছি যে এই গত 2 দিন ইরান যেসব টার্গেটগুলোকে আক্রমণ করছে এগুলো মূলত হচ্ছে আমেরিকান বেস, এবং আমেরিকান বেসগুলোতে কিন্তু এখন আমেরিকানরা নাই। যদিও 3 জন নিহত হয়েছে, তারা সবাই এখন বেসগুলো ছেড়ে হোটেলে অবস্থান করছে। এবং ইরানের এলিগেশন হচ্ছে তারা হিউম্যান শিল্ড হিসেবে হোটেলগুলোতে অবস্থান করছে যাতে ইরান তাদের আক্রমণ করতে না পারে। সো আমি মনে করি যে আমাদের সশস্ত্র বাহিনীর ক্যাম্পগুলা উইল নট বি এ টার্গেট অফ ইরান। এখানে আমাদের টেনশন করার কিছু নাই। তারা সাপোর্টিভ ভূমিকায় আছেন, তাই তো? জি, সাপোর্ট মানে যুদ্ধ করার সাপোর্ট না, তাদের দেশ চালানোর বিভিন্ন অ্যাক্টিভিটি। কুয়েতে এরকম ডিমাইনিং একটা বড় ইঞ্জিনিয়ারিং এলিমেন্ট আছে, তারা এখনো ডিমাইনিং করছে, মেডিকেল ইত্যাদি ইত্যাদি। সো আমি সশস্ত্র বাহিনী থেকে আমি বেশি ওরিড অ্যাবাউট আমাদের এক্সপ্যাট্রিয়েট যারা লক্ষ লক্ষ বাংলাদেশি এইসব দেশগুলোতে কাজ করে, মিলিয়নস এন্ড মিলিয়নস অফ ডলার রেভিনিউস ওখান থেকে আসে, তাদের নিরাপত্তা নিয়ে আমি বেশি চিন্তিত। আমাদের সরকারেরও একটা উদ্যোগ নেওয়া উচিত। পরিস্থিতি যদি আরো খারাপ হয়, সেই পরিস্থিতিতে আমাদের বাংলাদেশিদের আমরা কিভাবে বাংলাদেশে ফেরত আনতে পারবো এবং আনার পরে বাংলাদেশের ইকোনমি, অর্থনীতি কি অবস্থা হবে। এখানে আরেকটু কথা এটার সাথে আমি বলে রাখতে চাই যে আলটিমেটলি যে ভাই একটু আগে বললেন, এটার ইম্প্যাক্টটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের উপর পড়বে। আমরা যদি তেল থেকে বঞ্চিত হই, আমাদের মার্কেট কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক পরিমাণ রপ্তানি বন্ধ হয়ে যাবে, কমে যাবে, চীন থেকে কমে যাবে, সারা বিশ্ব থেকে, এশিয়া থেকেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয় দ্রব্যাদি তারা পাবে না এবং তাদের জনগণ অধিক মূল্যে এগুলা ক্রয় করতে হবে। সো ঘুরে ফিরে কিন্তু ক্ষতিটা তাদেরই হবে, অবশ্যই এর আগে আমাদের হবে। সো এরকম একটা পরিস্থিতিতে আমি মনে করি যে আমি খুবই হতাশ। রাশিয়া নাকি একটা বক্তব্য দিয়েছে, চায়না এখনো কোনো বক্তব্য দেয় নাই। ঐতিহাসিকভাবে ইরানের যে 2টা মিত্র দেশ তারা আরো শক্ত অবস্থান নিতে পারতো, এখনো নেয়নি। তারা শুধু অনৈতিক বলেছেন, অনৈতিক। জি, এবং আমরা রাশিয়া শুধু বলেছে, বাট আরো স্ট্রঙ্গার স্টেটমেন্ট হয়তো প্রয়োজন ছিল। এবং ওআইসি এবং ইসলামিক দেশগুলো তো একেবারেই বিভক্ত, এবং এটা ইজ দ্য সাকসেস অফ দি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এন্ড ইসরায়েল টু ডিভাইড দি মুসলিম কান্ট্রিজ। এই শিয়া এবং সুন্নি বিভক্তির মাধ্যমে তারা এই ব্যাপক একটা বিভক্তি তৈরি করে রেখেছে। এবং আমরা দেখেছি যে পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক শিয়া ইরানে, দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা হচ্ছে পাকিস্তানে, প্রায় 17 মিলিয়ন। ওখানেও গন্ডগোল হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এমবেসি করাচিতে তারা আক্রমণ করেছিল, 8-9 জন পাকিস্তানি নিহত হয়েছে। ইরাকেও সমস্যা হচ্ছে। সো ইরানিরা আমার মনে হয় দে আর ভেরি ইউনাইটেড। এবং আপনি যদি টিভি চ্যানেলগুলো দেখেন, তারা সত্যিকার অর্থে যে শোক প্রকাশ করছে, একদম মনের থেকে যে কান্না এই আয়াতুল্লাহ খামিনি তাদের সুপ্রিম লিডারের জন্য। আমরা যেটা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বাংলাদেশিদের মধ্যে যে আন্তরিক শোক আমি দেখেছি, এই অনুরূপ শোক আমি ইরানে দেখতে পাচ্ছি। এবং আমি মনে করি ইরান এবং ভেনেজুয়েলা টোটালি ডিফারেন্ট 2টা কেস, এবং ইরানিদের টেম করাটা এত সহজ হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের হবে না, সেটা আমার অ্যানালাইসিস। সেক্ষেত্রে স্থানীয় লোকজনের কতটুকু সমর্থন তারা কতদিন পাবেন এই বর্তমান যে সরকার আছেন সেখানে? দেখেন, ইরান তো গত 4 দশক ধরেই স্যাংশনের উপরে ছিল, তারপরে তো তাদের মধ্যে বিভক্তি ছিল না। তো এখন কিছু কিছু একটা ছোট গ্রুপ, কিছু মাইনরিটি আছে। বাট আপনাকে মনে রাখতে হবে যে হোয়াট ইজ বেটার ফর দি গ্লোব, একটা স্টেবল ইরান নাকি একটা বিভক্ত ইরান? আমরা সিরিয়াতে যে বিভক্তি দেখেছিলাম বাশার আল আসাদের সময়, তখন সন্ত্রাসীরা আইএস স্টেট নামে ফ্রান্সের থেকে বড় একটা রাষ্ট্র তারা স্বাধীন করে ফেলেছিল, এবং ওখান থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাস রপ্তানি করত। সো আমি মনে করি ইন দি লং রান মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাশ্চাত্য দুনিয়া এবং আমরা সবাই চাইবো একটা স্টেবল
ইরান। ইরানের মধ্যে যদি বিভিন্ন মাইনরিটি গ্রুপ, বিভিন্ন বিভক্তি হয়, ওখানে যদি একটা সিভিলিয়ান ওয়ার লাগে এবং একটা বিভক্তি হয়, তখন কিন্তু এই সন্ত্রাসী কার্যকলাপ আমার মনে হয় বিশ্বে আরো বেড়ে যাবে। সো এ স্টেবল ইরান উইল অলওয়েজ বি বেটার ফর দি গ্লোব। এটা ইন দি লং রান যখন এই শোক শেষ হবে, এবং এই যে তারা মার্কিন ডোনাল্ড ট্রাম্প এখন আলোচনা আসতে যাচ্ছে, আলোচনায় কিন্তু ইরান অনেক আগে থেকে আসতে যাচ্ছে। ইরান কিন্তু বারে বারে এই যুদ্ধ শুরু হওয়ার আগেই বলছিল যে আমরা বসতে চাই, আলোচনা করতে চাই, নিশ্চয়ই একটা সমাধান আসবে। তারপরেও তারা এই আক্রমণটা করলো, তাদের এই নেতাদের তারা খুন করলো, এখন তারা আলোচনার কথা বলছে। তো আমার মনে হয় না এই শোক শেষ হওয়ার আগে এই আলোচনায় তারা বসতে রাজি হবে, বিকজ ইরান এখন একটা ফেস সেভিং একটা ব্যাপার হয়ে আসছে। তারা যে আঘাত খেয়েছে, এই আঘাতের প্রতিশোধ তারা নেওয়াটাই স্বাভাবিক। অবশ্যই। এবং তারা এবং একই সাথে একটু জানতে চাই অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন আপনার কাছে, সেটা হচ্ছে এই ট্রাম্পের প্রসঙ্গ যখন আসলো, আমরা দেখেছি আলোচনার কথা বা আলোচনায় বসেছিল কাতার এই ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল একই সাথে, কিন্তু এই আলোচনার মধ্যেই যখন এই হামলাটি শুরু হলো এবং ডোনাল্ড ট্রাম্প তার প্রথম বক্তব্যে যখন এই হামলার কথা বললেন যে ইসরায়েলের সাথে তারা সহযোগী হিসেবে, কারণ প্রথমে তারা স্বীকার করেনি, পরে বলেছে যে সহযোগী হিসেবে তারা হচ্ছে এই যুদ্ধে তারা আছে, এবং ইরানের সাধারণ মানুষকে হচ্ছে সরকার পরিবর্তনের একটি অবস্থান তৈরি করার একটি কথা তারা বলেছেন। আপনার কাছে কি মনে হয় যে ইরানের মানুষকে কি সহজেই, কারণ উদাহরণটা আসলে এসছে এভাবে, এর আগে যেই হামলা হয়েছে আমরা দেখেছি ইরানের ছাত্রদের সাথে হচ্ছে সরকারের যেই দ্বন্দ্ব, যে সংঘাত, জেনজির কথা বারবার বলা হয়, এই একই রকম প্যাটার্নে তো ইরানেও এক ধরনের হচ্ছে সংঘাতের ঘটনা আমরা দেখেছি, মানুষও মারা গেছে। সেটাকে অনেকটা পুঁজি করে ট্রাম্প কিন্তু বলেছেন যে এখন সাধারণ মানুষই, জনগণই সিদ্ধান্ত নেবে ইরানের সামনের সরকার কেমন হবে। ধন্যবাদ। আসলে সেই ধরনের পরিস্থিতি ইরানে নাই। ডোনাল্ড ট্রাম্প হয়তো ভালো করে জানেন যে জেন জি কিন্তু আয়াতুল্লাহ আল খামেনির পক্ষেই ছিলেন। আমি আমার প্রথম আলোচনায় আমি বলেছি যে প্রায় 80% জনগণ যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তারা কিন্তু আয়াতুল্লাহ খামেনি এবং ওনার সিস্টেমের প্রতি তাদের কি আছে, আস্থা আছে। এখানে একটা গোড়ার দিকে যাওয়া যায়, যেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেরকম ইরানকে পৃথিবী থেকে একেবারে নাই করে একটা ব্যর্থ রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য বা নতজানু ভেনেজুয়েলার মতো একটা রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য চেষ্টা করছেন, সেরকম তো ইরানেরও তো একটা উদ্দেশ্য আছে। ইরানও তো মিডল ইস্ট বা আরব রাষ্ট্রে ইসরায়েলকে দেখতে চাচ্ছেন না। তো সেইটাতে ইরানের জনগণের কিন্তু সাপোর্ট আছে, সেই জন্য তাই আয়াতুল্লাহ খামেনির প্রতি মানুষের এত দরদ। আর যেটা বিভক্তির কথা মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করছে, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারেও তো বিভক্ত করে সামরিক যাত্রাকে এখান থেকে উঠে দেওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু সেখানে কি মার্কিন যুক্তরাষ্ট্র অত সহজে সফল হয়েছে? এটি তো একটা লম্বা সময় প্রক্রিয়া। জনগণ কোন সরকার পরিবর্তন করতে গেলে এটা যুদ্ধ করে যত তাড়াতাড়ি সরকার পরিবর্তন করা যায়, যে একটা দেশ দখলে নিয়ে যাওয়া যায়, একটা দীর্ঘ প্রসেসে আন্দোলন করে অত সহজে সম্ভব নয়। আর যেটা বিভক্তির কথা আমরা বলছি, সেই বিভক্তি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। আপনি দেখেন এই যুদ্ধ কয়েকদিন ধরে চলতে থাকলে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সেখানে কিন্তু আন্দোলন হতে পারে, সেখানে দেখবেন যে একটা পিস মুভমেন্ট হতে পারে, সেখানে সারা পৃথিবীর যত মুসলমানরা যারা ওখানে আছেন তারা সেখানে কিন্তু আন্দোলন করবে। আমরা দেখছি যে ইসরায়েল যখন ফিলিস্তিনের উপর হামলা চালিয়েছিল, সেখানে তখন মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে তারা মানুষ কিন্তু শান্তির জন্য আন্দোলন করেছে। তো ওভারঅল আমি যেটা মনে করি যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত সহজ হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র একটা প্রেসারে পড়বে, একটা মোরাল প্রেসারে কিন্তু তারা এখনই পড়েছে, যে তারা যে আমাদের যে নিরাপত্তা বিশ্লেষক উনি যেটা বলেছিলেন যে তারা ফলস জিনিসকে জাস্টিফাই করবার জন্য, যে তাদের যে একটা ফলস যুদ্ধ সেটিকে জাস্টিফাই করবার জন্য তারা বারবার চেষ্টা করছে। সে ফলস জিনিস সেটা পৃথিবীর কেউ বুঝে না, সবাই তো বুঝে। মার্কিন যুক্তরাষ্ট্র যে আজকে আলোচনার কথা বলছে, এতদিন ধরে ইরান আলোচনার কথা বলেছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তখন সেটা তারা পজিটিভলি তারা আগায়নি, কারণ তাদের টার্গেটই হচ্ছে খোমেনিকে ধ্বংস করা এবং সেখানে যেন কোনো পারমাণবিক অস্ত্র যেন তারা উৎপাদন করতে না পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে এটা যে মধ্যপ্রাচ্যের ডুয়েল পলিসি, দেশগুলোর অবস্থান বরাবরের মতোই আমরা দেখছি যে একেবারেই সেই নিষ্ক্রিয় ভাবেই তারা আসলে আছে অন্যান্য যেসব দেশগুলো। তারা তো ইরানের দ্বারা আক্রান্ত হয়েছে, তো তাদের ভূমিকা কি হবে মানে এই ক্ষেত্রে? না বুঝার কোনো কিছু নেই। এভাবেও তো একটা অ্যানালাইসিস আছে যে সেখানে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেছে মার্কিন মিডল ইস্টের দেশগুলো, কারণ সেটি হচ্ছে যে আসলে একটা আইডিওলজিক্যাল ডিভিশন, যে ইসলামিক যে গ্রুপিং গুলো আছে চিন্তার জগতের, যেটা শিয়া
তারপরে সুন্নি ওহাবি, সেই জন্য মুসলিম বিশ্বে তো ওই যে আইডিওলজিক্যাল যে ডিভিশন, সেই ডিভিশনটার কারণে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মানে আমি যেটা বলি যে একটা মার্কিন যুক্তরাষ্ট্রকে প্ররোচিত করেছে বলে যে এই ধরনের একটা হাইপোথিসিস অলরেডি কিন্তু মানুষের সামনে উঠে এসছে। তো সেই জন্য আরেকটা বিষয় হচ্ছে যে শুনেন, যে এই যুদ্ধকে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে জাস্টিফাই করছে। এই যুদ্ধকে জাস্টিফাই করতে কারণ মিডল ইস্টের একটা বড় ধরনের সাপোর্ট আছে বিধায় তো জাস্টিফাই করার তারা সুযোগ পেয়েছে, এবং ইরানকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পৃথিবীতে উপস্থাপন করবার চেষ্টা করেছে। আপনারা দেখেন যে ইরাককে যখন তারা হামলা করে তখন সাদ্দাম হোসেনকে সন্ত্রাসী লিডার হিসেবে তারা আখ্যায়িত করে সাদ্দাম হোসেনকে তাদের কারাগারে নিয়ে এবং ঈদের দিন সাদ্দামকে ফাঁসি দিয়েছিল। আজকে রমজানের দিন, কিন্তু যখন যেটা সংযম মুসলিম বিশ্ব যখন অন্যরকম চিন্তা করছে সেই সময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের হামলা করলো, সেখানে কোনো প্রতিক্রিয়া নাই। কারণ হচ্ছে ইরান ইজ নট অনলি থ্রেট ফর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইসরায়েল, বাট মিডল ইস্টার্ন দেশগুলো মনে করে ইরান ইজ থ্রেট ফর দ্যাম। সেই জন্য তারা একইভাবে এই যুদ্ধকে জাস্টিফাই করবার চেষ্টা করছেন। তবে দ্যাট উড নট বি ভেরি ইজি টু জাস্টিফাই দিস ফলস ওয়ার, কারণ পৃথিবীতে ফলস ওয়ারকে জাস্টিফাই করা থিওরিটিক্যালি এন্ড প্র্যাকটিক্যালি দ্যাট উড বি ভেরি অবশ্যই। গোলাম মাওলা হাজারী, আপনি আছেন আমাদের সাথে। আমরা তো দেখেছি এই আলোচনা করবার জন্য তো নানাভাবে আমরা দেখেছি যে কাতার সহ এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তো বৈঠক করবার আগ্রহ প্রকাশ করেছিল ইরান, এবং একই সাথে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তখন রাজি হয়নি, এবং আমরা দেখেছি যে 2 সপ্তাহ আগেও আবার আলোচনা করবার একটি প্রস্তুতি তারা নিয়েছিল। যেহেতু আপনি আছেন কাতারে, কাতারের সেখানকার সরকারের বক্তব্য আসলে কি এই আলোচনার মধ্যে যে হামলাটি শুরু হয়েছে, তাদের আসলে অবস্থান শেষ পর্যন্ত কি আপনার দৃষ্টি থেকে কি মনে হচ্ছে? ধন্যবাদ। আসলে আমাদের বিশ্লেষকরা খুব সুন্দর সুন্দর কথা বলেছেন। এই মানে আমি আজকে 2 দিনের মধ্যে আজকেই একেবারে ভালো আলাপগুলো শুনেছি। সেটি হচ্ছে, আপনি জানেন যে গ্রামের একটা কথা আছে যে বিচার মানি তাল গাছ আমার। সো বিচার মানি তাল গাছ আমার। কাতার কিন্তু আপনি জানেন বরাবরই যে কোনো সমস্যা তারা মধ্যস্থতা করে, সবসময় তারা শান্তির পক্ষে আছে। সব আপনি দেখেন, এই যেখানেই আপনার লেবানন বলেন, লিবিয়া বলেন, যেখানে কোনো সমস্যা হচ্ছে কাতার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আফগানিস্তানের ব্যাপারে দেখেন, তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, মধ্যস্থতা করেছে, কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু না, চেষ্টাতে কোনো সুফল আসে নাই। আর আমি বেশি কিছু বিশ্লেষণ করতে যাব না। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের আইন অনেক কঠিন। আমাকে আমার যতটুকু বাউন্ডারি সেটা নিয়ে কথা বলতে হবে। তবে চেষ্টা করেছিল, কাতার সবসময় চেষ্টা করে মধ্যস্থতা করতে, এবং এই ব্যাপারটা তো করেছিল, কিন্তু হয়নি। এরই মধ্যেই তো আপনার আক্রমণ হয়ে গেল। কাতার সরকার কোনো বিবৃতি কি দিয়েছে যখন সামরিক ঘাঁটিতে আক্রমণ করলো ইরানের ক্ষেপণাস্ত্রগুলো, সেইগুলো নিয়ে তখন কোনো প্রতিক্রিয়া কি দেখা গেছে, নাকি তখনও নির্লিপ্ত একটা অবস্থানে তারা ছিল? না, আসলে আপনি দেখেন এখানকার যে পররাষ্ট্র মন্ত্রী ছিল, তিনি কাতারের যে ইরানের রাষ্ট্রদূত, ওনাকে ডেকে এনে ওনাকে নিন্দা জানিয়েছেন। এবং আরেকটা কথা যেটা আমি আপনাকে বলি, কাতার সবসময় নমনীয় ভাব থাকে। আপনি দেখেন ইউএন এর 51 ক্লজ যেটা আছে, সেটাতে আছে কোন দেশ যদি কোন দেশকে আক্রমণ করতে পারবে, কিন্তু কাতার করছে না। আগ থেকেই কিছুক্ষণ আগে বিশ্লেষক বলেছিল যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে আমাদের বন্ধু দেশ যারা আছে, পার্শ্ববর্তী যারা আমাদের, তাদের প্রতি আমাদের, তাদের ন্যাশনের প্রতি আমাদের কোনো ক্ষোভ বা কোনো কিছু নাই, আমরা তাদের সাথে যুদ্ধ করছি না, আমরা শুধু যেখানে এয়ারবেস আছে সেখানেই আমরা আক্রমণ করছি, আমরা তাদের প্রতি কোনো কিছু নাই আসলে। আচ্ছা, জিয়াউল কবির সুমন, আমার একটা প্রশ্ন হচ্ছে এর কাছে প্রফেসর কামালউদ্দিন, বর্তমান বাস্তবতায় নতুন সরকার, আমাদের যে নতুন সরকার আছেন, তাদের পররাষ্ট্রনীতি কেমন হবে? একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে মিডল ইস্ট, মানে সব মিলিয়ে মানে কেমন হওয়া উচিত? না, আমাদের পররাষ্ট্র নীতি কেমন হবে এটা বলতে গেলে আসলে আমাদের পররাষ্ট্র নীতির প্রিন্সিপাল সম্পর্কে আমাদের বলতে হয়। আমরা ধরে নিচ্ছি যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা। এখানেই তো একটা গ্যাপ আছে আমাদের পররাষ্ট্র নীতির।
আমরা সেই জায়গাটাকে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ঠিক করে করতে পারছি? আমরা কে আমাদের শত্রু, কে আমাদের বন্ধু, সেটা তো এখন আইডেন্টিফাই করতে পারি নাই। আমরা কেন সরকারের সাথে পররাষ্ট্র নীতিকে এক করে ফেলি যে একটা সরকার নতুন আসবে, সবকিছু হবে, কিন্তু আমাদের এখন মতো পররাষ্ট্র নীতির নতুন সরকার বলছে যে সবার আগে বাংলাদেশ, সেটি আমি আপনাকে বলি, আমি নতুন সরকারের কথা আমি বলছি, আমাদের তো একটা ফ্রেমওয়ার্ক লাগবে। আমি নতুন সরকারের প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি, যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নতুন সরকার আসছে, যাকে পররাষ্ট্র মন্ত্রী দেয়া হয়েছে, ওনার অনেক অভিজ্ঞতাও আছে। এবং আমি মনে করি যে বাংলাদেশ এমন একটা জায়গায় এখন দাঁড়িয়েছে যে আমাদের পররাষ্ট্রনীতির জায়গাটা অনেক শক্ত হওয়া উচিত। আমার প্রথম প্রত্যাশা হচ্ছে যে আমাদের পররাষ্ট্র নীতির ফ্রেমওয়ার্কটা সঠিকভাবে দাঁড় করানো। আমাদের যে এই জাতি আমাদের ইন্টারেস্ট গুলোকে সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করে আমাদের সেই ইন্টারেস্টটাকে কোন জায়গায় আমরা অ্যাচিভ করব সেটিকে আমরা দেখব। আমাদের একটা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের একটা স্ট্র্যাটেজিক পয়েন্টে কিন্তু আমরা আছি। সেই জন্য আমরা কাউকে আমাদের শত্রু হিসেবে আইডেন্টিফাই করা আমাদের উচিত হবে না। আমাদের উচিত হচ্ছে যে আমি 40 মিনিট সময় চাচ্ছি, 40 সেকেন্ড সময় চাচ্ছি। আমি একটু আমাদের পররাষ্ট্র নীতি সম্পর্কে আমি একটু বলতে চাই, আমাকে একটু সুযোগ দেন যদি প্লিজ। আচ্ছা, জি জি কামালউদ্দিন, উনি ওর বক্তব্যটা শেষ করলে মনে হয় আমরা আপনার কথাটাও শুনবো, আপনি সময় পাবেন। জি কামালউদ্দিন। জি, আমি যেটা বলছিলাম যে আমাদের যে ইন্টারেস্টের জায়গাটাকে আইডেন্টিফাই করতে হবে, যে একটা রাষ্ট্র গণতান্ত্রিকভাবে নির্বাচিত, আমাদের মতো একটা রাষ্ট্র, যে আমরা কারোর সাথে সম্পর্ক রাখবো না, একেবারেই একদিকে চলে যাবো, এটা হওয়া উচিত উচিত নয় সভ্য রাষ্ট্রে। তো সেই জন্য হচ্ছে যে আমাদের পররাষ্ট্র নীতির ফ্রেমওয়ার্কটাকে আইডেন্টিফাই করে সেই অনুযায়ী আমাদের ডিপ্লোমেটিকে সেট করতে হবে। এখন যুদ্ধের যে অবস্থাটা, যেটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আমাদের তেমন ক্ষতি হবে না, আসলে এইভাবে ঢালাওভাবে বলাও কিন্তু উচিত হবে না। কারণ হচ্ছে যে আমাদের সেই প্রস্তুতিটা থাকতে হবে। আমাদের ফরেন রেমিটেন্স আজকে মিডল ইস্ট আক্রান্ত। আপনারা যতই যেটা বলেন না কেন, আমাদের মিডল ইস্ট থেকে যারা এখানে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করেছেন, ওনারা অনেক তথ্য এখানে উপস্থাপন করেছেন, কিন্তু আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিচিত অনেকেই তো মিডল ইস্টে আছে, তাদের পরিবারগুলো কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে, তাদের কি অবস্থা তারা জানে, ওই পরিবারগুলোর লেভেল কিরকম সেটা আমাদেরকে বুঝতে হবে। আজকে দেখবেন তো অনেকের পরিবারে ঘুমও নেই, তাদের পরিবারের অশান্তি আছে, সেটাও তো আমাদের পররাষ্ট্র নীতির একটা জায়গা আমি মনে করি। তো সেই জন্য সামনে দিনে হয়তো পররাষ্ট্র নীতি, তবে আমার মনে হয় যে বডি ল্যাঙ্গুয়েজে পরিবর্তন এসেছে ফরেন পলিসির। কারণ আগে আমরা দেখতাম যে এভাবে বসে থাকে, আরেকজন পায়ের উপর পা তুলে, এখন ইন্টারিমের সময় দেখলাম যে দুজনের পা নিচে, আজকে দেখলাম যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পায়ের উপর পা তুলেছে। তা এগুলো তো একটা ইঙ্গিত বহন করে, মানে বডি ল্যাঙ্গুয়েজটা আর কি। আমরা নিশ্চয় আলোচনা ফিরবো। হাজারি, আপনি যদি সর্বশেষ একটু কিছু বলতে চেয়েছিলেন। ধন্যবাদ আপনাকে। আমি যে আপনাদের বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি আসলে স্বার্থ সবাই চায়, তবে আমি যে এই দিকটা থেকে চিন্তা করি, আপনি দেখেন কাতারে বিভিন্ন পেশায় 4,20,000 বাংলাদেশি কাজ করছে বর্তমানে, আর এখান থেকে অনেক বড় একটা রেমিটেন্স বাংলাদেশে যাচ্ছে। এবং আপনি দেখেন বেগম জিয়া যখন অসুস্থ হন, ওনার জন্য এই কাতারি প্রথম এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন, মানবতা দেখিয়েছিলেন। এবং এই দিকটা যদি চিন্তা করে যে আমাদের রেমিটেন্স যাচ্ছে, এখান থেকে ব্যালেন্সটা এইদিকে থাকাই দরকার। মনে হচ্ছে পররাষ্ট্রনীতি কাতারকে আমরা ভালো একটা সাপোর্ট দেব, বা আমরা এদিকটাতে একটু ব্যালেন্স থাকা উচিত বলে মনে করি আর কি আমাদের বর্তমান সরকার বা পররাষ্ট্রনীতিতে। আমি এখানে একটা পয়েন্ট না বললে নয়, আপনারা যদি আমাকে একটু যদি বা আমাদের যে বর্তমান যে সরকারের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে, আমাদের পররাষ্ট্র নীতিটা আমরা নিজেরাই ঠিক করব। আমাদের পররাষ্ট্র নীতি যদি মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক করে দেয়, আমাদের পররাষ্ট্র নীতি যদি ইন্ডিয়া বা চায়না ঠিক করে দেয়, তাহলে আমি মনে করি যে আমরা আরবার ভুল করব। তো সেই জন্য আমাদের চোখে, আমাদের ইন্টারেস্টে আমাদের পররাষ্ট্র নীতি ঠিক করে আমরা কাজ করা উচিত।